মাসিকের ঠিক কতদিন পরে সহবাস করলে বা চেষ্টা করলে সন্তান ধারণ সম্ভব? এটা বেসিক্যালি আমরা বলি যে ফার্টাইল উইন্ডো। এই যে ফার্টাইল উইন্ডোর ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে ওভিউলেশনের ওপর, যে কখন ওভিউলেশন হচ্ছে তার উপর। এই ওভিউলেশন ডেটা কি স্যার ব্যক্তি বিশেষে আলাদা হয়, মানে প্রত্যেক মহিলার কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, ডিপেন্ড করে সাইকেল লেংথের ওপরে, মানে সবার যে 28 দিনের সাইকেল হতে হবে এরম না। যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে তারা এটাকে ক্যালকুলেট করা তো মুশকিল হবে। ওভিউলেশন টেস্ট কিট তো পাওয়া যায়, এগুলো কতটা নির্ভরযোগ্য? মানে ওভিউলেশন টেস্ট কিট অনেক দম্পতি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, এর পেছনে মূল কারণগুলো ঠিক কী থাকে? সহবাসের পর একটা নির্দিষ্ট ভঙ্গিতে চিত হয়ে শুয়ে থাকলে বা একটা নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়, এটা কি মিথ নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা কোনো বৈজ্ঞানিক। মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি? 10 দিন, 14 দিন, 16 দিন, কতদিন? অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সন্তানের মুখ দেখতে পারছেন না। তার অন্যতম কারণ হচ্ছে ফার্টাইল উইন্ডোতে আপনি সঠিক সময়ে হয়তো সহবাস করছেন না, আর কিছু ভুল ধারণার জন্য দীর্ঘদিন ধরে সন্তান ধারণের থেকে বঞ্চিত থাকতে হচ্ছে দম্পতিদের। আজকের পর্বে আমরা আলোচনা করব মাসিকের পরে ঠিক কোন সময়টায় চেষ্টা করলে সন্তান ধারণ সম্ভব। আজকের পর্বে আমাদের বিশেষ অতিথি ডক্টর সৌপ্তিক গঙ্গোপাধ্যায়, গাইনোকোলজিস্ট আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। দর্শক বন্ধু, আপনাদের বলি, আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হেলথ ইম্প্যাক্ট বাংলা বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি, বিশিষ্ট চিকিৎসকরা আমাদের সঙ্গে থাকছেন। আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব তাতে আপনাদের যে প্রশ্নগুলো আছে তার উত্তর আপনারা পাবেন, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, শুরুতে যে বিষয়টা জানতে চাইবো, স্যার, বহু দম্পতি এমন আছেন যে বছরের পর বছর চেষ্টা করছেন, মাসের পর মাস চেষ্টা করছেন, কিছুতেই সন্তান ধারণ করতে পারছেন না, গর্ভধারণ করতে পারছেন না। আপনি একটু আমাদের বলুন যে মাসিকের ঠিক কতদিন পরে সহবাস করলে বা চেষ্টা করলে সন্তান ধারণ সম্ভব? কতদিন পরে চেষ্টা করতে বলতে, এটা বেসিক্যালি আমরা বলি যে ফার্টাইল উইন্ডো। তো ফার্টাইল উইন্ডো আমরা সবাইকে যেমন বলে দিই যে পিরিয়ডসের 12 থেকে 20 দিন, যে ফার্স্ট ডে অফ যেদিনকে মেনস্ট্রুয়েশন যেটা হচ্ছে সেখান থেকে 12 দিন ক্যালকুলেট করতে, আর সেখান থেকেই 20 দিন ক্যালকুলেট করতে। তো ইন জেনারেল আমরা 12 থেকে 20 একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে ফার্টাইল উইন্ডোর জন্য। তো সেটা অনেক সময় ভ্যারি করতে পারে যে ওনার সাইকেল লেংথ কিরকম, বা হচ্ছে যে কত দিনের সাইকেল, সেটার ওপর। কারণ এই যে ফার্টাইল উইন্ডোর ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে, ধরুন হচ্ছে যে ওভিউলেশনের ওপর, যে কখন ওভিউলেশন হচ্ছে তার ওপর। বাট ইন জেনারেল যখন আমরা অ্যাডভাইস দিই, একটা 12 থেকে 18 দিন বা 12 থেকে 20 দিন বলি। বাট ইন্ডিভিজুয়াল অ্যাডভাইস ডিপেন্ড করে যে ওনার সাইকেল লেংথ কত বা ওভিউলেশন ডে কত, সেই হিসেবে। আচ্ছা, এই ওভিউলেশন ডেটা কি স্যার ব্যক্তি বিশেষে আলাদা হয়, মানে প্রত্যেক মহিলার কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, ডিপেন্ড করে সাইকেল লেংথের ওপরে, মানে সবার যে 28 দিনের সাইকেল হতে হবে এরম না। অনেকে 30 দিনের সাইকেল হয়, অনেকের হচ্ছে যে ধরুন হচ্ছে যে 32 দিনের সাইকেল হয়, অনেকে 26 দিনের সাইকেল হয়। তো এটা ডিপেন্ড করে যে যত দিনের সাইকেল হচ্ছে তার 14 দিন আগে ওভিউলেশন হয়। তো যদি কারো ধরুন 30 দিনের সাইকেল হচ্ছে, তাহলে কিন্তু ওভিউলেশন হচ্ছে ডে 16-এ। আচ্ছা, তো সেখানে কিন্তু ওই ফার্টাইল পিরিয়ডটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যাদের আগে আমরা বলি যে ধরুন যাদের 28 দিনের সাইকেল, তাদের ধরুন ওভিউলেশন হচ্ছে 14 দিনে, 14 দিন আগে হয়। যাদের ধরুন 32 দিনের সাইকেল হচ্ছে, তাদের 14 দিনের আগে ওভিউলেশন হচ্ছে, মানে 18 দিনে। তো এইভাবে ক্যালকুলেট করতে হয়, সবাইকে বলে দিই। মানে আপনার যাদের ধরুন সাইকেল লেংথ আমরা জিজ্ঞেস করি, যেখানে বলি 2-3 মাসের যে প্রথম দিন যে মেনস্ট্রুয়েশনটা, তার ডেটটা জানি। তো কারোর যদি দেখি 30-32 এরকম হচ্ছে, তার ওভিউলেশন ডে কিন্তু 14 হবে না, তার 16-18 এরকম হবে। আচ্ছা, মানে আপনি বলছেন যে যতদিনই হোক, সেটা 30 দিন বা 35 দিন, তার 14 দিন সেখান থেকে আগে 14 দিন বিয়োগ মাইনাস নেগেটিভ করলে যে করলে ডেটটা হবে, তবে সেটা সেই ডেটে ওভিউলেশনটা হয়। তো সেই ডেটটা ভ্যারি করে অ্যাজ পার সাইকেল লেংথ। আচ্ছা, এবার স্যার, ওই আপনি যেটা বলছিলেন যে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে তারা এটাকে ক্যালকুলেট করা তো মুশকিল হবে। কোনো মাসে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কোনো 2-3 মাস পরে আবার হচ্ছে, তো তারা কি করবেন?
যেটা আপনি খুব ভালো কোয়েশ্চেন করেছেন। যারা ধরুন অনেক সময় যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন, অনেকেই কমপ্লেন করেন যে সাইকেল লেংথ তো খুবই ইরেগুলার। আমার একদিন 22 দিন বা 23 দিনের মাথায় হচ্ছে, বা অনেক সময় হচ্ছে যে 34 দিনের মাথায় হচ্ছে। তো এই সময় হচ্ছে যে প্রেগন্যান্সি বা আমি ডেট ক্যালকুলেট কিভাবে করব, বা ওভিউলেশনের ডেট কি করে ক্যালকুলেট করব। তো সেখানে কিছু কিছু আমরা ওভিউলেশন রিলেটেড চেঞ্জেস আমরা কিছু সাজেস্ট করি যে কিছুটা দেখার জন্য। যেমন হচ্ছে যে অনেক সময় ওভিউলেশনের টাইমে যে ভ্যাজাইনাল আম যে ডিসচার্জ, সেটা অনেক সময় ক্লিয়ার ডিসচার্জ হয়। তারপরে হচ্ছে বডি টেম্পারেচার অনেক সময় স্লাইটলি একটু বেশি হয়ে যায় ওভুলেশনের টাইমে, বা একটু স্লাইট যে দিক থেকে যে ডিম্বাশয় বাঁ দিক বা ডান দিক থেকে ওভুলেশন হয়েছে সেই জায়গা থেকে অল্প সামান্য একটু পেটে ব্যথা বা ক্র্যাম্পস অনুভব হতে পারে। তো এইসব সাইন্স দিয়ে আমরা বলি যে আপনার ওভুলেশন এভাবে হতে পারে। বা অনেক সময় ওভিউলেশন কিটসও অনেক সময় হেল্প করে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে গ্রসলি ইরেগুলার সাইকেল যাদের আছে, সেটা আগে দেখতে হয় যে কেন হচ্ছে। মানে হচ্ছে যে তার কোনো রিজন আছে কিনা, বা কোনো ইউট্রাস বা ওভারির কোনো অসুবিধা আছে কিনা, বা পলিসিস্টিক কিছু ওভারির জন্য যে এরকম হচ্ছে কিনা, বা থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, সেটা কারেক্ট করা। এবং হুম। অনেক সময় যে ওভিউলেশন ধরুন অনেকের আছেন যে ২-৩ মাস টানা পিরিয়ডস হচ্ছেই না। ওনারা বুঝবেন কি করে? তখন কিন্তু ধরতে হবে যে ওভিউলেশন হচ্ছেই না। হুম। টানা ২-৩ মাস যখন ঠিক। মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন ওভিউলেশন ইন্ডাকশন কিছু মেডিসিন দিয়ে তারপরে ওভিউলেশন ও স্যার দেখা। এরকমটা হয়? মানে অনেকদিন ২-৩ মাস যদি অনেক পিরিয়ড সময় না হয়, হচ্ছে না, তার মানে ওভিউলেশন হয় না না, এমনটাও হয়? ওভিউলেশন হচ্ছে না বলে বেসিক্যালি পিরিয়ডস হচ্ছে না। ও এটার আচ্ছা। জন্য ব্যাপার। তো তখন আমরা ওভিউলেশন ইন্ডাকশন ওষুধ দেওয়া হয়। সবকিছু অন্য ফ্যাক্টর দেখার পরে। তারপরে ওভিউলেশন ডিটেকশনেরও আমরা অ্যাডভাইস দিয়ে দিই যে কি করে আপনি দেখবেন বা কি ব্যাপার এরকমভাবে। তো এইভাবে যাদের ধরুন খুব গ্রসলি রেগুলার সাইকেল, তাদের প্রথমত দেখতে হবে যে কারণ অফ কেন হচ্ছে, বা হুম। তারপরে যেমন বললাম কিছু কিছু বডি চেঞ্জেস। তার থেকেও মেইন ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করে, বা যেটা হচ্ছে অনেকদিন ধরে পিরিয়ডস হচ্ছে না, তাদের ওভিউলেশন ইন্ডাকশন মেডিসিন দেওয়া এবং তারপরে সে ওভিউলেশনটা মনিটর করা। আচ্ছা। আপনি স্যার বললেন যে ওভ্যুলেশনের সময় কিছু লক্ষণ বা সিম্পটমস দেখা যায় সূক্ষ্ম, হুম। সেগুলো বোঝা যায়। এটা একটা বোঝার উপায় যে কখন ওভ্যুলেশন হচ্ছে তখন সহবাস করতে হলো। এবং ওভ্যুলেশনটা আরো ভালো করে বোঝার জন্য ওভ্যুলেশন টেস্ট কিট তো পাওয়া যায়। কিট পাওয়া এগুলো যায়। এগুলো কতটা নির্ভরযোগ্য? মানে এগুলো ওভুলেশন ব্যবহার করার সাজেশন আপনারা দেন? ওভিউলেশন টেস্ট কিট নির্ভরযোগ্য। ওটাতে আমরা বলি যাদের ধরুন ওভুলেশন ডিটেকশন করাটা ইম্পর্টেন্ট, সবার জন্য নয়। ধরুন যাদের কোনো ইনফার্টিলিটি নেই, বা যারা ধরুন নরমালি চেষ্টা করছেন, তাদের জন্য ওরকম কিছু অ্যাডভাইস থাকে না। বা ধরুন ইনফার্টিলিটি রিলেটেড কিছু ট্রিটমেন্ট নিচ্ছেন, তাদের ওভুলেশন টেস্ট কিট, যারা ইনফার্টিলিটি আছে, কোনো চিকিৎসা চলছে, তাদের বলা হয়। সেটা যেমন বলা হয় যে আগের যেমন আমি বললাম যে সাইকেল লেংথটা ২-৩ মাসের দেখতে হয়, ৪ মাসের। যে আপনার কত ডেজের সাইকেল, ৩০, ৩২ না কত। তো ওভিউলেশন টেস্ট কিট যেটা, যেহেতু আমরা ওভিউলেশনটা হয় ১৪ দিন আগে, হুম। তো আমরা আরো ২-৩ দিন পিছিয়ে যাই। বলি যে ধরুন ১৭ দিন আগে থেকে বা ১৬ দিন আগে থেকে আপনারা দেখা শুরু করুন আচ্ছা। ওই ডেতে। মানে হচ্ছে যে তারপরে ওনারা ডেইলি দেখতে থাকেন। এবার যেদিনকে ধরুন ওই কিটে আমাদের একটি লাইন থাকে, ইউরিন টেস্ট করা হয়। যদি দেওয়ার পরে দেখা যায় যে ডার্ক লাইন আসছে, তার মানে ওভুলেশন, সেটা একটি হরমোন আমাদের টেস্ট করা হয়, এলএইচ হরমোন। সেটা যদি দেখা যায় যে টেস্ট লাইন প্রমিনেন্ট আছে, তখন বোঝা যায় যে ওভুলেশন হবে হয়তো আগামী ১-২ দিনের মধ্যেই। তো সেক্ষেত্রে মহিলারা বুঝতে পারেন। স্যার এই ওভ্যুলেশনটা কখন হচ্ছে এটা বোঝা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, ইম্পোর্টেন্ট, সেইজন্য কি আপনি এটা বলেন যে ওভ্যুলেশন টেস্ট কিটগুলো দিয়ে তারা টেস্ট করতে পারেন? নাকি যারা খুব সিরিয়াস এই বিষয়টা নিয়ে তারা কি চিকিৎসকের কাছে গিয়ে বা হ্যাঁ, কোনো অবশ্যই অ্যাডভাইস হাসপাতাল? না নিয়ে হুম। ওরকমভাবে নিজে থেকে ওভুলেশন ওরমভাবে দেখে কিছু লাভ হয় হুম। না। ধরুন যারা এমনি নরমালি চেষ্টা করছেন প্রেগন্যান্সি, তাদের যে সবসময় ওভুলেশন দেখতে হবে এরকম ব্যাপার নয়। যদি কোনো রিজন থাকে, ধরুন ওষুধ চলছে, বা কোনো ইনফার্টিলিটি আছে, মেডিসিন নিচ্ছেন, বা কোনো সাইকেলস ইরেগুলার, কোনো কারণে আমরা বলি যে ওভুলেশন টেস্ট কিটস দেখার জন্য। অনেক সময় ফলিকুলোমেট্রি সাজেস্ট করা হয় যে ওভুলেশন হয়েছে কিনা। তো অবশ্যই মেডিকেল অ্যাডভাইস, নিজে তো কেউ নিজে না ওভ্যুলেশন। করাটাই ওরকম বেটার।
আচ্ছা। এবার স্যার আপনি যে ফার্টাইল উইন্ডোর কথা বললেন যে ১২ থেকে ২০ দিনের এই উইন্ডোটা, এটার মধ্যে মানে এই সময়সীমার মধ্যে কতবার তাহলে বা বা সহবাস করলে সম্ভাবনাটা বাড়ে? আহ, এটা ভুল ধারণা যে অনেকে ভাবেন এই যে ফার্টাইল উইন্ডো আমরা যেটা বললাম, যেটা অবশ্যই ভ্যারি করে যে অ্যাজ পার সাইকেল লেন্থ। কোনো সময় ৯ থেকে ১৪ দিন, কোনো সময় ১১ থেকে ১৬ দিন, কোনো সময় হচ্ছে যে ধরুন হচ্ছে যে চেঞ্জ হতে পারে সেটা ১৩ থেকে ১৮ দিন। হুম, ডিপেন্ড করে, যেমন বললাম যে ওভুলেশন কেমন, কারণ যেটা হচ্ছে যে ফার্টাইল উইন্ডো যেটা ব্যাপার কনসেপ্টটা এন্টায়ারলি ওভুলেশনের ওপর, যেটা ম্যাক্সিমাম ফার্টিলিটি চান্স রিচ করে অ্যাট দ্য ডে অফ ওভুলেশন আর হুম। তার ৪-৫ দিন আগে। আগে। তো আপনি যে কোশ্চেনটা করলেন যে যে কিরকম কতবার যে সহবাস ফ্রিকোয়েন্সিতে? করলে ফ্রিকোয়েন্সিতে, তো অনেকের ধারণা আছে যে প্রত্যেক দিন সহবাস করলে চান্স, হ্যাঁ অবশ্যই বাড়ে, বাট অনেক সময় তা দরকারও পড়ে না। ২-৩ দিন অন্তর আমরা যে গাইডলাইন দিই সহবাস করলেই কিন্তু অনেক সময় এই টাইমে যে প্রেগনেন্সির চান্স কিন্তু বাড়ে। আচ্ছা, এবার স্যার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেক সময় দেখা যায় অনেক দম্পতি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন। তো কিছুতেই তিনি গর্ভধারণ করতে পারছেন না। এর পেছনে মূল কারণগুলো ঠিক কি থাকে? একটা তো ফার্টাইল উইন্ডোর কথা বললেন যে সঠিক সময় না করলে হবে না। এটা ছাড়া আর কি কারণ থাকে? ফার্টাইল উইন্ডো আসল কারণ তো আসছি, বাট যেটা হচ্ছে আপনি যেটা বললেন এই ফার্টাইল উইন্ডোর ব্যাপারটায়, এরকম অনেকেই আছেন যে ধরুন আমার কাছে এসছেন যে হাজবেন্ড ধরুন বাইরে থাকেন এবং উনি হয়তো মাসে কোনো একটি টাইমে আসেন এবং হুম, ওনারা হয়তো লাস্ট ১ বছর ধরে চেষ্টা করছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না। হুম। তো এর মূল যে রিজন যেটা হচ্ছে যে ওনার ওয়াইফ স্ত্রীর যে ফার্টাইল উইন্ডোর টাইমটা, উনি কোনো টাইম ওই টাইমটাতেই উনি কোনো মাসেই আসেন না। ধরুন আমরা যেটা আচ্ছা। গ্রসলি যেটা বললাম যে ১০ থেকে ২০, হুম, যেটা ডিপেন্ড করে সাইকেল লেন্থের ওপরে। উনি হয়তো আসেন যে প্রথম ১০ দিনের মাথায় বা ২০ দিন, ডে ২০-র পরে। তো এভাবেই হয়তো উনি ১ বছর ধরে আসছেন। তো এই ফার্টাইল উইন্ডোর ব্যাপারে আইডিয়া থাকাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে হচ্ছে যে মানে হচ্ছে যে কোন টাইমে এক্স্যাক্টলি, তো এবং অনেকেই কিন্তু এই ব্যাপারটা আছে যে যেহেতু ফার্টাইল উইন্ডোর আউটসাইডে ট্রাই করছেন, তারা ওই জন্য কিন্তু অনেক সময় প্রেগনেন্সি আসছে না। এছাড়াও যেটা আছে যে মেল ফ্যাক্টর তো আছে, যে সিমেন কাউন্ট বা স্পার্ম কাউন্ট অনেক সময় হাজবেন্ডের ঠিক থাকে না, বা হয়তো ওয়াইফের অনেক সময় ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে, বা এগস এর সংখ্যা অনেক কম আছে, বা অনেক সময় ইউটেরাসে অনেক বড় ফাইব্রয়েড বা টিউমার পলিপ আছে যার জন্য প্রেগনেন্সি আসছে না। এই কারণগুলো তো আছেই। আচ্ছা। তাহলে স্যার গর্ভধারণের আগে আপনারা কি পরামর্শ দেন? স্বামী-স্ত্রীর উভয়েরই কিছু পরীক্ষা-নিরীক্ষা যদি করে নেওয়া অবশ্যই, যায় ভালো হ্যাঁ। হয়? যদি কেউ ধরুন ইনফার্টিলিটি নিয়ে আসছেন, বা ধরুন কেউ প্রেগন্যান্সি প্ল্যান করছেন। প্রেগন্যান্সি প্ল্যান করার সময় আমরা যেমন একটা আল্ট্রাসাউন্ড করে নেওয়া হয়। যে দেখা হয় যে ইউটেরাস বা ওভারিসে কোনো টিউমার বা এই জাতীয় ওভারিতে কোনো সিস্ট বা কিছু আছে কিনা। অনেক সময় রুটিন ব্লাড টেস্ট যেমন হিমোগ্লোবিন, সুগার, থাইরয়েড, লিভার ফাংশন টেস্ট, AMH বলে একটাও টেস্ট করা হয় যেখানে দেখা হয় যে ওভারি বা ডিম্বাশয়ে যে অ্যামাউন্ট অফ এগস এর সংখ্যা কতটা আছে। থ্যালাসেমিয়া টেস্ট, এগুলো হচ্ছে রুটিন কিছু। রুবেলা ভাইরাস বলে একটি টেস্ট হয় যার ইমিউনোগ্লোবিন দেখা হয়, যে অনেক সময় যদি পজিটিভ থাকে ইমিউনোগ্লোবিন জি, তার মানে উনি ইমিউন আরকি। না থাকলে অনেক সময় ভ্যাকসিনেশন করা হয়। তো এইসব টেস্টগুলো এমনি রুটিন স্ক্রিনিং করা হয়। এরপরে ইনফার্টিলিটি রিলেটেড যখন কেউ আসছেন তখন হাসব্যান্ডের সিমেন অ্যানালিসিস করা হয় এবং ফ্যালোপিয়ান টিউবস খোলা আছে না নেই সেটা দেখার জন্য একটি ডাই পুশ করে একটি টেস্ট করা হয় যার নাম HSG, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। বা অনেক সময় আমরা হচ্ছে যে আজকালকার দিনে আ আ স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করেও দেখা হয় যে টিউবস খোলা আছে না বন্ধ আছে। এইগুলো দেখে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট করা হয় যে কি কারণে আ প্রেগন্যান্সি আসছে না, বা প্রেগন্যান্সি আসার আগে কিছু টেস্ট যেমন আমি বললাম এগুলো দেখে নিয়ে প্রেগন্যান্সি ট্রাই করতে বলা হয়। আচ্ছা। স্যার আসলে আজকালকার দিনে তো বহু মহিলাই কর্মরত, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন। সেজন্য অনেক সময় কি হয় যে গর্ভধারণের সময়টা সেটা হয়তো পিছিয়ে গেছে, দেরিতে বিয়ে হয়েছে কিংবা তারপরেও অনেকগুলো বছর কেটে গেছে। ৩০-৩৫ বছরের পরে গিয়ে অনেকে চেষ্টা করেন। তো বয়সটা যত বেড়ে যায় গর্ভধারণের সম্ভাবনা কি ক্রমশ কমতে থাকে? কোনটা আদর্শ বয়স আপনার মনে হয়? আ আদর্শ বয়স লেস দ্যান অবশ্যই ৩০-৩০ ইয়ার্স এর মধ্যে ট্রাই করা প্রেগন্যান্সি নিয়ে নেওয়া উচিত। কারণ আফটার 35 ইয়ার্স অফ এজ এখন অনেকেই নিচ্ছেন, বাট আফটার 35 ইয়ার্স অফ এজ
প্রেগন্যান্সির চান্স যেমন সব 20% থেকে কমে 10-15% হয়ে যায়। 40 বছরের পরে সেই চান্স যেমন হচ্ছে 5% গিয়ে চলে আসে। তার কারণ যেটা হচ্ছে যে যত বয়স বাড়তে থাকে যে এগস বা যে ডিম্বাশয়ের যে এগস এর অ্যামাউন্ট সেগুলো কমতে থাকে ওভারিতে। তার সাথে যে কটা এগস আছে সের মধ্যে অনেক সময় ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হতে থাকে। তার জন্য যেটা আমরা বলি যে এগ কোয়ালিটি অনেক সময় কমতে থাকে। এর সাথে উইথ এজ অনেক সময় এই যে বা ফাইব্রয়েডস, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস এইসব রোগ আস্তে, আস্তে শুরু হতে থাকে। থাইরয়েডের প্রবলেম দেখা দিতে থাকে। তো এইজন্য অনেক সময় কিন্তু এই কারণে কিন্তু ফার্টিলিটি চান্সেস কিন্তু কমতে থাকে। অনেকে স্যার কি করেন, এই যে আমরা বয়সটা, বেশি বয়সের কথা আপনি বলছেন যে সম্ভাবনা কমতে থাকে। অনেকে ওই এগ রিজার্ভ করে নেন। এই বিষয়টাও অনেকটা প্রচলিত হয়েছে এই মুহূর্তে। জড়িত। তো সেই পদ্ধতিটা সম্পর্কে যদি একটু বলেন, কোন সময় এগ রিজার্ভ করা উচিত বা সেটা কিভাবে করা যায়? কারা করতে পারেন? কাদের করা উচিত? এটা এগ ফ্রিজিং যে কনসেপ্টটা এটা হচ্ছে যে অনেক সময় করা হয় যে ধরুন নিজে থেকেও অনেকে করতে পারেন যে ধরুন যারা প্ল্যান করছেন যে খুব পরে প্রেগন্যান্সি নেবেন তারা অনেক সময় আইভিএফ সেন্টারে গিয়ে এগ ফ্রিজিং করতেই পারেন। বা ধরুন যারা ম্যারিড কাপল ধরুন তারা ভাবছেন যে পরে প্রেগন্যান্সি নেবেন তখন অনেক সময় তারা এমব্রায়ো প্রিজার্ভেশন করতে পারেন। আবার অনেকে ধরুন কিছু ক্যান্সার আছে যেমন ধরুন ইউটেরাস ওভারিজের ক্যান্সার তখন তার ট্রিটমেন্ট খুব আর্লি খুব জরুরি। তখন অনেক সময় এগ ফ্রিজিং করা হয় সেটা রেখে দেওয়া হয়। এবার হচ্ছে যে ধরুন ক্যান্সারের ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে সবকিছু উনি সেরে উঠে পরে হয়তো প্রেগন্যান্সি নেবেন তখন সেই এগস এর মাধ্যমে কিন্তু প্রেগন্যান্সি নিতে পারেন। তো এইসব ক্ষেত্রে কিন্তু এগ ফ্রিজিং করা হয়। একদমই স্যার। একটা স্যার মিথের কথা আসছে এখানে, যে অনেকে, এটা একটা ধারণা, যে চলতি ধারণা, যে সহবাসের পর একটা নির্দিষ্ট ভঙ্গিতে চিত হয়ে শুয়ে থাকলে বা একটা নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। এটা কি যে যে মিথ নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ হচ্ছে যে প্রেগন্যান্সি ডিপেন্ড করে যে স্পার্মের মোটিলিটির ওপরে। আফটার ইজাকুলেশন স্পার্ম উইদিন মিনিটস ইউটেরাসের মধ্যেই কিন্তু এন্ট্রি নিয়ে নেয়। তো সেখানে কিন্তু আফটার মানে ফিজিক্যাল রিলেশনের পরে স্পেসিফিক পজিশনে কোনোভাবে শুয়ে থাকলে এটা অনেকের ভাবেন যে প্রেগন্যান্সির চান্স অনেক সময় বেশি হবে। তো সেটা কিন্তু একেবারেই কোনো সায়েন্টিফিক কিছু এভিডেন্স নেই। কারণ স্পার্ম ইনিশিয়ালি আফটার ইজাকুলেশন কিছু মিনিটসের মধ্যেই ইউটেরাসের মধ্যে কিন্তু প্রবেশ করে। সেখানে মানে স্পেসিফিক পজিশনের কোনো রোল নেই এখানে। আচ্ছা। স্যার, এবার একটু জানবো যে গর্ভধারণের চেষ্টা করছেন এমন দম্পতিরা সবচেয়ে কমন কোন ভুলগুলো করে থাকেন? যেটার জন্য তারা গর্ভধারণ করতে পারেন না দীর্ঘদিন ধরে? ভুল বলতে অনেকেই যেরকম আছেন যে অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছেন, ইনফার্টিলিটি ট্রিটমেন্টে যেটা ব্যাপার যেটা হচ্ছে একটা তো আপনাকে যেটা বললাম যে অনেকে এই ধারণাটা এই ভুলটা অনেকেই করেন যে ধরুন হাসব্যান্ড বাইরে থাকেন, অনেকদিন ধরে ট্রাই করছেন এবং ১ম যে ব্যাপারটা যেটা হচ্ছে যখনই উনি মাসে হয়তো কিছুদিন আসছেন তো অনেকে ভাবছেন যে কেন প্রেগন্যান্সি আসছে না? যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে উনি সবসময় প্রত্যেক মাসেই আসছেন ফার্টাইল উইন্ডোর বাইরে। তো ওইজন্য প্রেগন্যান্সি আসছে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে একটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের একটা বড় ব্যাপার আছে যে যদি প্রেগন্যান্সি আসছে না তো কি কারণে আসছে না সেটা জেনে প্রপার সায়েন্টিফিক ওয়েতে এগোনোতেই ভালো বলে মনে হয়। বাট যেটা অনেকেই আমি দেখি যে প্রেসক্রিপশন ধরুন দেখিয়েছেন, কাউকে দেখিয়েছেন, কি কারণে প্রেগন্যান্সি আসছে না সে ব্যাপারে কোনো ক্লারিফিকেশন নেই। ওনারা হয়তো অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, না খাচ্ছেন। তো আমার যেটা বক্তব্য যেটা ভুল করবেন না, যদি প্রেগন্যান্সি আসছে না তো ১ম এই দেখা উচিত যে যেমন আমি রিজন গুলো বললাম যে হুম। একটা তো যেটা হচ্ছে আপনারা কোন টাইমে প্রেগন্যান্সি চেষ্টা করছেন, এই ফার্টাইল উইন্ডোর বাইরে করছেন কিনা সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস হওয়া। দ্বিতীয়ত যেটা হচ্ছে কি কারণে হাসব্যান্ডের কোনো ফ্যাক্টর আছে? না ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে? না কোনো এগস কোয়ালিটি কম কিংবা নাম্বার কম? কিংবা হচ্ছে যে ইউটেরাসের মধ্যে কোনো ফাইব্রয়েড আছে বা কোনো পলিপ আছে যার জন্য আসছে না? এক্সাক্ট রিজনটা না জেনে যদি ইনস্পাইট অফ দেখা যায় যে সব কোনো কারণ পাওয়া যাচ্ছে না, অনেক সময় বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, তার কিছু সায়েন্টিফিক ট্রিটমেন্ট আছে সেগুলোর দিকে এগোনো। তো কারণ জেনে সেই বিষয়ে এগোনোই ভালো। যেটা অনেকেই কিন্তু ইনফার্টিলিটিতে যারা ভুগছেন বা আ প্রেগন্যান্সি আসছে না, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো কিন্তু করছেন না। বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, এই খাচ্ছেন। কিন্তু কি কারণে হচ্ছে অনেকেই জানেন না। তো আমার মনে হয় কারণ জেনে
তারপরে ট্রিটমেন্ট করা উচিত। এবং এই যে ফার্টাইল উইন্ডোর যে ব্যাপারটা বললাম, এই জিনিসটাও কিন্তু জানা উচিত, তাতে কিন্তু প্রেগন্যান্সির চান্স অপটিমাম করা যাবে। করা যাবে। স্যার একটা বিষয় হচ্ছে যে আজকে আমরা জানি যে আপনারা সবসময় বলেন যে সুস্থ জীবনযাপন, একটা ভালো লাইফস্টাইল, সুষম খাওয়া-দাওয়া, সুন্দর পরিমিত খাওয়া-দাওয়া। তার সঙ্গে স্যার একটা মহামারীর আকার যেটা ধারণ করেছে সেটা হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা দাম্পত্যে হোক, পারিবারিক কারণে হোক, এই অশান্তি থেকে হোক, স্ট্রেস এমনভাবে আধুনিক জীবনকে ঘিরে ধরেছে যে সেটা থেকে বেরিয়ে আসাও অনেকের কাছে খুব চ্যালেঞ্জিং। হুম। কিন্তু তারা একই সঙ্গে সন্তান ধারণের চেষ্টা করছেন, গর্ভধারণের চেষ্টাও করছেন। তো এটাকে কি করে মোকাবিলা করা যাবে? এই স্ট্রেস কতটা ক্ষতিকর এই এই গর্ভধারণের ক্ষেত্রে বা সন্তান ধারণের চেষ্টা যারা করছেন তাদের জন্য? স্ট্রেস তো খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরই। কারণ প্রথমত যেটা হচ্ছে যে খুব যদি মেন্টাল বা স্ট্রেস থাকে একটু রিলেটেড টু ভেরিয়াস ইস্যুস, আপনি যেমন বললেন যে কাজের ক্ষেত্রে, বাড়িতে বা বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক সময় এই এত স্ট্রেসের ফলে ওভিউলেশন অনেক সময় ডিসরাপ্টেড হয়। আচ্ছা, মানে যেটা হওয়ার টাইমের কথা হয়তো ওই টাইমে হলো না বা অনেক পরে হলো কিংবা হলোই না। ওইজন্য আচ্ছা। অনেকেই কমপ্লেইন করেন যে ২-৩ মাস হয়তো মেনস্ট্রুয়েশনই হচ্ছে না। খুব সিভিয়ার স্ট্রেসের মধ্যে আছেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্ট্রেস রিলেটেড কারণে অনেক সময় ফিজিক্যাল রিলেশনের যে হাসব্যান্ড ওয়াইফের হুম, মধ্যে হুম। ইচ্ছা সেটাও অনেক সময় থাকে না। তো সেটাও একটা হয়তো ফার্টাইল উইন্ডোতে ওনারা চেষ্টাই করছেন না। তো এইসব ব্যাপারে সিভিয়ার স্ট্রেস তো বা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যে ফার্টিলিটি অনেক সময় প্রবলেম করে। অনেক ধন্যবাদ স্যার। আপনি হুম, এতগুলো বিষয় নিয়ে এত সুন্দর করে বোঝালেন। দর্শক বন্ধু, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গর্ভধারণ বা সন্তান ধারণ কিন্তু শুধুমাত্র একটি প্ল্যানিং নয়। পেছনে রয়েছে, তার নেপথ্যে রয়েছে সঠিক সময়, স্যার যেটা বারবার বললেন ফার্টাইল উইন্ডো, সেটা সম্পর্কে এই অঙ্কটা আপনাকে জানতে হবে। সেটা যদি আপনি না বুঝতে পারেন কি করে কাউন্ট করবেন, কি করে গণনা করবেন, চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়, সুস্থ জীবনযাপন এবং কি পরীক্ষা-নিরীক্ষা করার কথা স্যার এতক্ষণ বললেন, পরীক্ষাগুলো করে দেখুন। আপনারা দুজনেই সন্তান ধারণ করার ক্ষেত্রে সক্ষম কিনা, এবং তারপরে তো অবশ্যই চিকিৎসা রয়েছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তার চিকিৎসা করান। সঠিক সময়ে সহবাস করলে অবশ্যই আপনারা কিন্তু সন্তান ধারণ করতে পারবেন। কাজেই আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো অনেকটা পেয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। কারণ আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব স্যারের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।